আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্স বাংলাদেশের আজকের কর্পোরেট টক শোতে। এবং আজকের কর্পোরেট টক শোটা খুব দারুণভাবে হবে, তার কারণ সেটি হয়তো আপনারা স্ক্রিনে অতিথিকে দেখতে পেলেই আপনারা বুঝতে পারবেন। তার কারণ আমাদের সাথে আজকে খুব গুণী ব্যক্তি আছেন, যিনি আমাদের এক্সেলেন্স বাংলাদেশের তো অবশ্যই, বরং বিভিন্ন সেক্টরে যিনি নিজেকে আসলে দাপিয়ে বেরিয়েছেন, যিনি নিজেকে প্রতিনিয়ত তার যেই গোলগুলো ছিল সেই গোলগুলোকে নিজে অ্যাচিভ করেছেন। এবং আমরা যারা ইউথ, যারা আমাদেরকে তিনি প্রতিনিয়ত ইন্সপায়ার করেছেন। আমাদের সাথে আছেন আজকে পার্টেক স্টার গ্রুপের হেড অফ বিজনেস সাইদুল আজহার সারোয়ার ভাই, যিনি আমাদেরকে প্রতিনিয়ত আসলে অনুপ্রেরণা দিয়ে গেছেন, আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়েছেন এবং এখনও শেখাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? এবং আপনাকে আমাদের আজকের কর্পোরেট টক শোতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্রাট তোমাকে, এক্সিলেন্ট বাংলাদেশকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোয়। অনেক বেশি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্যাকএন্ডে, এবং আমরা আসলে জানতে চাই যে আপনি এতগুলো ব্র্যান্ডের সাথে আপনি নিজেকে, আপনার নামটা জড়িত, এবং আপনি এতগুলো ব্র্যান্ডকে আসলে নিজের হাত ধরে আসলে তুলেছেন। এবং তার পরবর্তীতে থাকে না যে আসলে মানুষের মধ্যে যে না, আমি অনেক কিছু করে ফেলেছি, আমার সাকসেস এতখানি, আমি কর্পোরেটে এত বছর, কিন্তু আমরা কখনো আপনাকে ব্যক্তিগতভাবে বলি বা প্রফেশনালি যতখানি দেখেছি, কখনো দেখিনি আপনি অলওয়েজ ডাউন টু আর্থ ছিলেন। নিজেকে একইভাবে গণমানুষের কাতারে যেমন রেখেছেন, আমাদের সাথে যখন কথা বলেছেন কখনো বুঝতে দেননি যে আমরা মাত্র এই কর্পোরেটে হয়তো ঢুকেছি, আমাদেরকে সবসময় সেভাবে সম্বোধন করেছেন। তো এই সফলতার পেছনে বা নিজেকে এই দ্বার প্রান্তে আনার পেছনে আসলে গল্পটুকু একটু জানতে চাই। আসলে ডাউন টু আর্থ, এটা তো আসলে আপনি যেভাবে দেখছেন সেভাবেই মনে হয়। আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাস করি, যে ব্যক্তির পক্ষে আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। ফলে আমি যখনই যে টিমে কাজ করেছি বা যে কর্পোরেটগুলোতে কাজ করেছি, যে ব্র্যান্ডগুলোতে কাজ করেছি, আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে একসাথে আগানোর। ফলে আমি এককভাবে কিছু করেছি, আমি এটা কখনই ব্যক্তিগতভাবে এখনও মনে করি না। আমি আজ থেকে 24 বছর আগে যখন কেরিয়ার শুরু করেছিলাম তখনও মনে করি না। কারণ একটা ব্র্যান্ড একটা ব্যক্তি মানুষের মতো, তার একটা পার্সোনালিটি থাকে, তার একটা সোশ্যাল সিচুয়েশন থাকে, এবং সে অনেকগুলো চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে সে রিচ করে। একটা একদম জাস্ট একটা পিপলকে যদি আমরা চিন্তা করি, একটা বাচ্চা জন্মানো থেকে শুরু করে ম্যাচিউর স্টেজ পর্যন্ত তার যে লেভেলগুলো, যে একটা ব্র্যান্ডও কিন্তু তাই। ফলে আমি যখন আমার কাজ শুরু করেছিলাম স্টারশিপ জুস দিয়ে, মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে, সিলন টি দিয়ে, স্টারশিপ জুস দিয়ে, এখন যখন আমি ড্যানিশে কাজ করছি, আমি পার্টেক্স টিস্যুটা আমার হাতে লঞ্চ করেছি আমি গত লাস্ট 2 ইয়ার্স, এবং বাংলাদেশে আনপ্যারালাল আপনার 100% ভার্জিন টিস্যু। তেমনি আমি যখন ম্যাগনা গ্রুপে ফ্রেশ যে ব্র্যান্ডগুলো, সেটার প্রথম ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আমি ডিপার্টমেন্টটা লঞ্চ করেছিলাম। এই কাজগুলো আসলে যেমন আপনার তখনকার সময় আমার যে সহকর্মীরা ছিল, আমার যারা তখন রিপোর্টিং বস ছিলেন, বিশেষ করে আমার প্রতিটা রিপোর্টিং বসই ছিলেন মোস্ট অফ দি কেসে ম্যানেজিং ডিরেক্টর। ফলে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমি আমার চিন্তা চেতনাটাকে আমি স্টাবলিশ করতে পেরেছি এবং ব্র্যান্ডগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়েছি। এবং আজকে পর্যন্ত যদি আমি কোনো সাফল্য অর্জন করে থাকি, আপনারা যদি মনে করেন, সেটা আমি বলবো যে টিম ওয়ার্কের রেজাল্টই হচ্ছে আজকের আমার সার্ভার হওয়ার পিছনে আমার তৈরি করা। এবং আমি সবসময় ক্লিয়ার কাট একটা ভিশন নিয়ে কাজ করি, এবং আমি চেষ্টা করি যে আমার উপর অর্পিত দায়িত্বটাকে আমি মানে কীভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলা যায়। এবং আমি মনে করি আমার নিজেরও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই জন্যই আসলে অনেকগুলো সংগঠনের সাথে আমি নিজেকে ইনভলভ রেখেছি। এবং আমার আজকে বেড়ে ওঠার পিছনে আমি যতটুকুই আমার কর্মজীবনে যদি আমি কিছুটা সফল মানুষ মনে করে, সেই জায়গায় আমি মনে করবো আমার একাডেমিকের পাশাপাশি আমার এক্সট্রা কারিকুলার, এবং আমি ইউনিভার্সিটিতে বাক্স চ্যাম্পিয়ন ছিলাম, আমি কলেজে ডিবেট দলের ক্যাপ্টেন ছিলাম, আমি 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন ছিলাম। এবং পাড়ায় গল্প করছিলাম আমি কিছুক্ষণ আগে, যে এখনকার পাড়ায় তো আর আপনার 21শে ফেব্রুয়ারিতে দেয়াল লিখন হয় না, বা আপনার দেয়াল পত্রিকা হয় না। তখনকার সময় আমি চিটংয়ে বড় হয়েছি, সেখানে আমরা দেয়াল পত্রিকা বের করতাম। ওই সময়কাল থেকে আজকের সময় পর্যন্ত, এখন তো সবই ডিজিটালাইজেশন, এই জায়গায় পর্যন্ত যে বেড়ে ওঠা, এটা আমি মনে করি আমার একাডেমির পাশাপাশি আমার পারিবারিক শিক্ষা, এবং সাথে সাথে আমার ইনভলভমেন্ট উইথ দি ডিফারেন্ট কালচারাল অর্গানাইজেশন, এবং বিতর্ক করা, উপস্থাপনা করা, রচনা প্রতিযোগিতা অ্যাটেন্ড করা। যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার প্রথম টার্গেটই ছিল আমার ভিসির কাছ থেকে পুরস্কার নিতে হবে একদম প্রথম বর্ষে। আমার আলহামদুলিল্লাহ আমি
ভিসি কাছ থেকে প্রতি বছরই পুরস্কার নিতাম। এবং আমি অফিস কিনে একজনকে বলছিলাম যে আমার বাসায় যাবেন, আমার ছেলেকে যদি আমি হয়তোবা এখন বঙ্কিমচন্দ্রের কথা বলি, শরৎচন্দ্রের কথা বলি, সে হয়তো ওই বই কখনো পড়েনি, বাট আমার লাইব্রেরিতে কিন্তু আপনি ওই বইগুলো পাবেন, কারণ কোনোটাই আমি কিন্তু পারচেস করিনি। আমি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যতগুলো মানে উপহার হিসেবে পেয়েছি, ইটস এনাফ ফর দি লাইব্রেরি। ফলে আমার এই আজকের কর্পোরেট লাইফে আমি যতটুকু এসেছি, আমার নিজস্ব প্যাশনের পাশাপাশি আমার ওই সাংগঠনিক কার্যক্রমগুলো আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। খুবই চমৎকার ভাইয়া। ভাই সেই জায়গা থেকে আপনার এই আজকের, আপনি যেটা বলছিলেন যে আজকের এই জায়গাতে আসার পেছনে আপনার অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, আপনি টিম ওয়ার্কের মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে আজকের এই জায়গাতে এসেছেন। কিন্তু আমরা এই সময়ে এসে দেখতে পাচ্ছি যে আমরা অনেকে শর্টকাট খুঁজি। এখন এআই এর যুগ, আমরা জেনজি পজিটিভ অর্থে খুবই চমৎকার, কিন্তু আমরা চাই যে সব কিছু এখন বললাম এখন যাতে হয়, আমার যাতে কালকেই আমার একটা ভালো জায়গায় আমি যেতে পারি, আমার যাতে 3 মাস হলো 3 মাস পরেই যাতে আমার একটা এমন কিছু আমার লাইফে ঘটুক যেটা হয়তো শর্টকাটের মধ্য দিয়ে আমরা চাই। এবং পাশাপাশি আমাদের মধ্যে সহনশীলতা অনেকখানি কমেছে, আমাদের মধ্যে ধৈর্য যেমন কমেছে, আমরা চিন্তা ভাবনা করে ওই জায়গাতে পৌঁছবো তার পেছনেও আমাদের ওই শর্টকাটটা লাগে। সো আপনি কি মনে করেন যে এই শর্টকাটগুলো আসলে আমরা কেন খুঁজি, বা এর থেকে পরিত্রাণের উপায় কী? আসলে আপনি যে প্রসঙ্গে শর্টকাটের কথাটা বলেছেন, আসলে শর্টকাট দিয়ে তো আসলে কোনো কিছু যদি আপনি অর্জন করতে যান সেটা সাময়িক হয়, সেটা আসলে লং টার্মে আপনাকে সাস্টেনেবিলিটি কখনোই দিবে না। সেটা আপনি যেরকম হঠাৎ করে যদি 1, 2, 3 না পড়ে একবারে 5-এ ভর্তি হয়ে যান, বা 5, 6, 7 না পড়ে হঠাৎ করে ক্লাস 10-এ আসেন, আপনি হয়তো বা ক্লাস 10-এ উঠলেন, কিন্তু আপনার যে বেড়ে ওঠার পিছনে ওই যে ক্লাসগুলো আপনি মিস করেছেন সেগুলোর কিন্তু একটা রিফ্লেকশন আপনি যখন বড় হবেন, আপনি যখন এইচএসসিতে যাবেন তখন, বা এরপরে যখন আপনি কর্মজীবনে যাবেন, আপনি দেখবেন যে আপনি কিন্তু সেই মিসটা আপনি করবেন। ফলে এই কেরিয়ারও কিন্তু তাই, বা আমাদের জীবনটাও তেমন। আমি আজকে 24 বছর পর আমি আপনার সামনে বসে কথা বলছি, বাট অনেকেই এখনকার যারা ইয়াং জেনারেশন, যেটাকে আপনি জেন জি বললেন, ওদের অনেকগুলো পজিটিভ দিক আছে। আমি তাড়াহুড়া করা বা আপনার দ্রুত হওয়াটাকে আমি নেগেটিভ হিসেবে দেখছি না, বাট ধৈর্যটাকে অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি, এবং যে কোনো জিনিসকে উপলব্ধি করা, যে ডেপথে ঢোকা এবং অ্যানালাইসিস করা, এই জিনিসটা মনে হয় একটু কম আছে। যেমন অনেকেই আছে যে, আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি, আমি মনে করি যে এটা একটা ব্যাটল ফিল্ড, আমি কম্পিটিশনের সাথে ফাইট দিচ্ছি, আমার জানা অজানা অনেক রকম শত্রু আছে। শত্রু বলতে আমার ব্র্যান্ডের সাথে অন্য ব্র্যান্ড ফাইট দিচ্ছে, এটা ন্যাশনাল ব্র্যান্ড হতে পারে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হতে পারে। ফলে আমাকে তো আমার ব্যাটল ফিল্ড সম্পর্কে প্রপার নলেজ লাগবে। আমি আসলে এসি রুমে বসে, বা আমি ফেসবুকে দেখে, বা আমি নিজস্ব ধারণা থেকে কিন্তু আমি এই ব্যাটল ফিল্ডে উইন করতে পারবো না। ফলে আমাকে কিন্তু মার্কেটে যেতে হবে। আমার যুদ্ধক্ষেত্র কোথায়? আমার মার্কেট, আমার কাঁচা বাজার, আমার সুপার শপ, বা যেখানে আমার প্রোডাক্টটা সেল হয়, আমার কনজিউমার যেখানে যায়। কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি, বা অনেকের মধ্যেই এই ধারণাটা হয় যে ঠিক আছে, আমি এটা মনে করছি, এটা করে ফেললাম, এআই দিয়ে একটা জিনিস বানিয়ে ফেললাম, বাট আমার যে আমার যে টার্গেট পিপল, আমার যে পজিশনিং, সেটার সাথে আসলে সেটা যাচ্ছে কিনা আমরা অনেক সময় চিন্তা করি না। যেমন আমার কাছে অনেকে ইন্টার্ন করে এই জেনারেশনেরই, তাদেরকে বললাম যে তুমি মার্কেটে যাও, মার্কেট থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসো, বা এই স্যাম্পলগুলো কালেকশন করে নিয়ে আসো। কারণ কি, স্যাম্পল কালেকশন করা তো বড় ব্যাপার না, সে যখন কালেক্ট করবে তার সাথে কিন্তু আউটলেট ওনারের কথা হবে, সে কিছু মানুষের সাথে দেখবে কিভাবে পিপল পারচেজ করে, কিভাবে মানুষ সেল করে, সেলার এবং পারচেজার, এদেরকে নিয়েই তো কাজ। ফলে আমরা মধ্যখানে থাকি, একটা কোম্পানি, আমিও ওয়ান কাইন্ড অফ সেলার, আমি আমার ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করছি, কিন্তু দেখা যাচ্ছে সে সাথে সাথে তার ড্রাইভারকে ফোন করে বলছে যে তুমি মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসো। ফলে ওর ওই আগ্রহটা কিন্তু মার্কেটে যাওয়া থাকছে না। ফলে আপনি যখন ব্যাটল ফিল্ডে যাচ্ছেন, ওই জায়গাটা আপনার রেকি করা নেই, ওই মার্কেট সম্পর্কে আপনার ধারণা নেই। ফলে আপনি যখনই যে অস্ত্র ব্যবহার করছেন, বা যে আপনি পলিসিগুলো নিচ্ছেন, এগুলো তো ফেল করতে বাধ্য। কোনো একটা যদি হঠাৎ করে কাজে লেগে যায়, সেটা তো আসলে কাকতালীয়। কিন্তু আপনি যদি ওই মার্কেটটা সম্পর্কে আপনার ধারণা থাকে, এবং বাংলাদেশ ছোট একটা দেশ, আপনি শুনলে অবাক হবেন, আলহামদুলিল্লাহ আমার 64টা ডিস্ট্রিক্টই ভিজিট করার সুযোগ হয়েছিল। রিসেন্ট পাস্টে আমি ভোলা ভিজিট করে এসেছি, আমি ভোলাটাই বাকি ছিল, আমি ভোলাটাও ভিজিট করে এসেছি। ফলে আমার এক একটা অঞ্চলের কালচার কিন্তু এক এক রকম। আপনি সিলেটে যান, সিলেটের সোশিও ইকোনমিক সার্কামস্ট্যান্সের সাথে আপনার প্রোডাক্টের পোর্টফোলিও ডিফারেন্ট, বা মানুষের কনজিউমার বিহেভিয়ার, কাস্টমার বিহেভিয়ার ডিফারেন্ট। আপনি চিটংয়ে যান, কাস্টমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার ডিফারেন্ট, এবং ঢাকায় আসেন, ঢাকায় দেখবেন একরকম কাস্টমার কনজিউমার বিহেভিয়ার। ফলে আপনি শুধুমাত্র ঢাকা শহর দিয়ে যেরকম আপনি আপনার মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবেন না, আবার শুধু চিটং বা শুধু সিলেট দিয়ে আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন না। অর্থাৎ আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমাকে কিন্তু আমার যুদ্ধক্ষেত্র যেটা, অন্তত আমি যদি লোকাল মার্কেট নিয়েও চিন্তা করি, বাংলাদেশের এই
যে টোটাল আপনার কান্ট্রিটাকে, এটা সম্পর্কে আপনার কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। আপনার ধারণা থাকতে হবে আপনার যারা কনজিউমার, আপনার যারা কাস্টমার, আমার দরকার নেই আপনি হয়তো এসএসসি বি নিয়ে কাজ করছেন, বাট আপনি নিজে অ্যাজ এ ব্যক্তিগতভাবে এসএসসি এর লোক হতে পারেন, সি এর লোকও হতে পারেন, বা ডি এর লোকও হতে পারেন, কিন্তু আপনার প্রোডাক্ট পোর্টফোলিও যেহেতু বি ক্যাটাগরি, এসএসসি বিকে আপনি টার্গেট করছেন, তাহলে বি পিপল সম্পর্কে কিন্তু আপনার অগাধ ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। কারণ না হলে আপনি কেরিয়ারে কিন্তু বা আপনার প্রোডাক্টটাকে, আমি মনে করি আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটা তো আসলে আমার সন্তানের মতো। ওর বেড়ে ওঠা, ওর মানে চাল চলন, ওর প্যাকেজিং পরিবর্তন, ওর ড্রেস পরিবর্তনের মতো প্রতি বছর বছর তাকে রুটিন কিছু কাজ করতে হয়। তেমনি আমরা যেরকম বাচ্চা স্কুলে ভর্তি হলে প্রথম জানুয়ারিতে আমরা কিছু কাজ করি, তেমনি আপনার একটা ব্র্যান্ডও কিন্তু তাই, তাকে প্রতি বছরই কিছু না কিছু নারিশমেন্ট করতে হয়, তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়। যেমন আমরা যেরকম এর সাথে রিলেটেড যে ডিস্ট্রিবিউটরদের জন্য আমরা প্রোগ্রাম করি, কনজিউমারের জন্য অফার দেয়, কাস্টমারের জন্য অফার দেয়, তেমনি একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু একটা ব্র্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। একটা বাচ্চা ছেলেকে আমরা যেভাবে, আমাদের নিজস্ব বাচ্চাকে, আমরা নিজের সন্তানকে আমরা যেভাবে মানুষ করি, একটা ব্র্যান্ডও কিন্তু তাই। ফলে ধৈর্য, কারণ হঠাৎ করে তো আপনি 2 বছরের বাচ্চাকে 20 বছর বানিয়ে দিতে পারেন, তাকে কিন্তু একটা লাইফ সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে। ফলে আপনি শর্টকাট ওয়েতে যখন আপনি কোনো সাইকেল কমপ্লিট করতে চাবেন, যখন ফলে আপনার কোনো না কোনো জায়গায় তো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আসলে কম্প্রোমাইজ করে আপনি নিজস্ব ক্যারিয়ারে যেরকম সাস্টেনেবল কিছু করতে পারবেন না, তেমনি একটা প্রোডাক্টকেও কিন্তু আপনি এস্টাবলিশ জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন না। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি যদি কাজ করতে গিয়ে কোথাও ভুলও হয়, আপনি যদি আপনার নিয়ম মেনে চলেন যে ক্লাস ইজ অলওয়েজ পার্মানেন্ট, ফ্লুক ইজ টেম্পোরারি, ফলে ফ্লুক দিয়ে কেউ হয়তো বা ভালো করে ফেলছে, বা কোনো একটা সোসিও ইকোনমিক সার্কামস্টেন্সের কারণে বা যে কোনো একটা ইস্যুতে সে হয়তো বা তার অবস্থায় ভালো হচ্ছে, কিন্তু আপনি দেখবেন লং টার্মে সে কিন্তু বেশি দিন সাস্টেইন করবে না, সে কিন্তু আবার নিচের দিকে পড়ে যাবে, বা সে তার আগের অবস্থানে ফেরত যাবে। কিন্তু যে সাস্টেনেবল, যার কোয়ালিটি ভালো, সেটা পিপলের ক্ষেত্রে হোক, সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক, আপনি দেখবেন লং টার্মে সেই টিকে থাকবে। এক্স্যাক্টলি। সো ভাইয়া, এই জায়গাতে আমরা যারা স্টুডেন্ট, যারা, যেহেতু আপনি জানেন যে এক্সিলেন্স বাংলাদেশের প্রায় বাংলাদেশের পাবলিক প্রাইভেট মিলিয়ে বেশ অনেকগুলো ক্যাম্পাস টিম কাজ করছে। সো আমরা তাদেরকে এক্সট্রা কারিকুলারের জন্য যেমন এনকারেজ করি, পড়াশোনার জন্য এনকারেজ করি, কিন্তু প্রশ্নটা খুবই কমন, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক বেশি পরিমাণে দেখা যায় অনেকে অনেক বেশি ফোকাস দিচ্ছে, তা হয়তো তার একাডেমিকটা সেখানে থেমে যাচ্ছে, বা হচ্ছে যতটুকু করার কথা ততটুকু করছে না। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং একাডেমিক্স, এই দুটাকে কীভাবে ব্যালেন্স করে আগানো যায়? ব্যালেন্স করতেই হবে জীবনে। আপনার এক্সট্রা কারিকুলারের গুরুত্বটা তো অনেক বেশি, আর একাডেমিক অনেক অনেক বেশি। আমি যদি এভাবে বলি 60-40, একাডেমিক আপনার 60%, 40% আপনার এক্সট্রা কারিকুলার। অর্থাৎ কোনোটা ছাড়া কিন্তু কোনোটা চলবে না, কোনোটা ছাড়াই কিন্তু আপনার কোনোটা চলবে না। কেউ যদি মনে করে শুধু আমি একাডেমিক নিয়ে থাকবো, তাহলে তার 60% হবে। আবার কেউ যদি শুধু মনে করে আমি এক্সট্রা কারিকুলার নিয়ে থাকবো, সংগঠন করব, আমি সারা রাত জেগে পোস্টার লিখবো, সারা রাত জেগে আমি বিতর্ক করব, সারা রাত জেগে আমি রচনা প্রতিযোগিতা অ্যাটেন্ড করবো, অমুক করবো, এভরিথিং ফাইন, বাট সে শুধুমাত্র 40%। বাট আমি বলবো একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, পরিপূর্ণ কেরিয়ারিস্টিক হওয়ার জন্য, পরিপূর্ণ একজন নতুন বাংলাদেশ বিনির্মাণে সে যদি নিজেকে ভূমিকা রাখতে চায়, সেটা নিজের ক্যারিয়ার হোক বা সোসাইটি থেকে ইনভলভমেন্ট হোক, বা সোসাইটিকে, সেও তো আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তার রয়েছে, তার পরিবারের জন্য যেমন রয়েছে, সোসাইটির জন্য রয়েছে, তাকে অবশ্যই দুটোর কম্বিনেশন করতে হবে, যেটা আমি বলছি 60-40। কোনোটাকে আপনি ফেলে দিতে পারবেন না। 40%টাই অনেক সময় প্রায়োরিটি চলে আসে, অনেকের মধ্যে মনে করছে না আমি সংগঠন করবো, এই করবো, বাট একাডেমিকতে, ফলে সে তো অপরচুনিটি পাচ্ছে না। সে একটা ভালো জব করতে বা ভালো জায়গায় যদি সে নিজেকে এস্টাবলিশ করতে না পারে, তাহলে তো সেই 40% কোথাও কাজে লাগাতে পারবেন না। আপনি দেখেন, আবার যার শুধু 60% আছে, হয়তো বা সে কোনোভাবে একটা ভালো জব ম্যানেজ করেছে বা কোনো একটা জায়গায়, সে কিন্তু লিডারশিপের জায়গা থেকে সে কিন্তু পুয়ার থাকবে, পিছিয়ে থাকবে। ফলে কি হচ্ছে, কিন্তু ওই 40% থেকে যদি তার এনরিচমেন্ট থাকতো, ওই 60% কিন্তু তার 40%-এর কারণে পরিপূর্ণভাবে সে কেরিয়ারে কিন্তু ভালো করতে পারতো। সেই 40% মানেই যে তাকে আপনার সব কিছুতে আপনার সেরা হতে হবে তা না। সে যদি শুধু বিতার্কিক হয়, শুধু উপস্থাপনা করে, সামথিং ডিফারেন্ট ফ্রম দি একাডেমিক কেরিয়ার, যেটা তার লিডারশিপকে গ্রো আপ করবে, মানুষের সাথে মিশতে জানতে হবে। মানে এখনকার দিনে শুধুমাত্র এক্সট্রোভার হয়েও যেরকম আপনি কেরিয়ারে ভালো করতে পারবেন না, আবার ইন্ট্রোভার হলেও তো আপনি আগানোটা অনেক চ্যালেঞ্জিং। কারণ আপনি যে জায়গায় যান,
আপনি যদি বাসায় বদ্ধ ঘরেও থাকেন সেখানেও আপনার লিডারশিপ প্রয়োজন, কারণ আপনাকে যদি কেউ তালাবদ্ধ করে রেখে যায় আপনি কীভাবে তালাবদ্ধ ঘরটা থেকে বের হবেন, এখানেও কিন্তু আপনার লিডারশিপটা কাজ করবে, যে আপনি কাউকে ইনফরমেশন দিবেন যে নিচে থেকে আপনি কীভাবে নিয়ে যাবে বা কাউকে রেস্কিউ করার জন্য। ফলে লিডারশিপ তো আসলে সব জায়গায় লাগবে। ফলে ওই 40% এক্সট্রা কারিকুলারটা অবশ্যই থাকতে হবে, ওই 60% যে একাডেমিক সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু শুধু 40% আপনার 60%কে কাভার করতে পারবে না, কিন্তু 60% যদি আপনার ঠিক থাকে এর সাথে এর অর্থ নয় যে আপনাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে বা টপ হতে হবে। আপনি আপনার মতো রেজাল্ট করবেন, বাট সেটা যেন অবশ্যই রেসপেক্টেবল জায়গায় রেজাল্টটা হয়। যে আপনি 4-এর মধ্যে যখন 2.7 পেলেন, তার চেয়ে যদি আপনি 3.5 পান, জাস্ট আমি উদাহরণের জন্য বলছি, এর সাথে যদি আপনি এক্সট্রা কারিকুলারগুলো আপনার যোগ থাকে, আমি মনে করি পৃথিবীতে আপনার টিকে থাকার জন্য আর কিছু লাগবে না। এবং এর সাথে সাথে আপনাকে আসলে সিলেক্ট করতে হবে যে আপনার আসলে প্যাশনের জায়গা কোথায়, এবং আপনি যাই করেন, আপনি বাংলায় পড়েন, আপনার এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার টেকনোলজি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আপনার ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আদারওয়াইজ ওই 60 আর 40 সবগুলি জিরো হয়ে যাবে যদি আপনার এই টেকনোলজি সম্পর্কে যদি আপনার মিনিমাম একটা নলেজ না থাকে। আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আপনাকে এআইয়ের উপর অনেক বেশি পড়াশোনা করার দরকার নেই, আপনাকে চ্যাট জিপিটির উপর একদম ডক্টরেট করার দরকার নেই, বাট যেই কাজগুলো হলে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলোকে এগিয়ে নিতে পারবেন, ততটুকু জানলে এই 60 এবং 40 সাথে এই যে কিছু আদার্স নলেজ, এটা আপনাকে একদম পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমি মনে করি আর কিছুই প্রয়োজন নেই। একদম, খুবই চমৎকার। ভাইয়া, আমরা জানি যে আপনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এবং আমরা অ্যাকচুয়ালি জানতে চাই যে আজকের এই পর্যায়ে আসার পেছনে আপনার থাকে না মানুষের জীবনে যে কোনো ঘটনা যেটা আপনাকে হয়তো পরিবর্তন করেছে, আপনার গ্রোথটাকে অনেক বেশি পরিমাণে আরও কমপ্লিমেন্ট করেছে, বা কোনো ঘটনা যেটা আপনাকে ইন্সপায়ার করেছে আপনার জীবনে। তো আমরা একটু আমাদের অডিয়েন্সের জন্য বেসিক্যালি যে কোনো একটি গল্প শুনতে চাচ্ছি আপনার জীবনকে নিয়ে, যেটা হয়তো আমাদেরকে অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমরা হয়তো অনেকেই অনেক ক্ষেত্রে অনেক দুশ্চিন্তা করি অনেক কিছু নিয়ে, কিন্তু এই যে দুশ্চিন্তা বা খারাপ সময়টা আসলে সাময়িক, এইটা পার করে আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার থেকে একটু শুনতে চাইছি আপনার জীবনের কোনো ঘটনা। হতে পারে সেটা ফ্যামিলির কোনো ঘটনা, ছোটোবেলার কোনো ঘটনা, কিংবা ইউনিভার্সিটি। আমি আমার ঘটনার চেয়ে আমি বলবো যে আমি এই পথটা কীভাবে পরিক্রম করে এসেছি আজকের জায়গায়, সেটা হচ্ছে আমার এইম ইন লাইফটা আমার ক্লিয়ার ছিল। আচ্ছা। আমি যখনই বিশ্ববিদ্যালয় জীবনে ভর্তি হয়েছি, আমি নিজেকে চিন্তা করেছি যে আমি কর্পোরেটে জব করব, এবং আমি খুব গর্ব করেই বলি আমি কখনো বিসিএস দেইনি। আমি কখনো বিসিএসের ফর্মও তুলিনি, বিসিএস পরীক্ষা দেওয়ার চিন্তাই করিনি, কারণ আমি আমাকে রিড করতে পেরেছিলাম। কারণ আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট, সেখানে একটা লেখা ছিল নো দাই সেলফ, নিজের সম্পর্কে জানো। এটা সক্রেটিসের একটা কথা সম্ভবত, যে নিজের সম্পর্কে জানতে হবে। আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি নিজের সম্পর্কে খুব বেশি আমি কনফিডেন্স ছিল আমার কনফিডেন্সটা ছিল আমার যে চলাফেরা, আমার যে মানুষের সাথে মেশা, আমি যে সংগঠন করা, আমার একাডেমির পাশাপাশি এগুলো আমাকে এনরিচ করছিল, এবং আমার জায়গায় আমার মনে হচ্ছিল যে আমি প্রাইভেট জব করলে অনেক ভালো করব, কর্পোরেটে যদি জব করি। ফলে আমি ওভাবেই নিজেকে তৈরি করেছি। এবং প্রথম যখন একটা সার্কুলার দেয় আবুল খায়ের গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং, প্রথম ম্যানেজমেন্ট ট্রেনিং 2003-তে, তখন আসলে আমি ব্র্যান্ড মার্কেটিং সম্পর্কে কিছুই জানতাম না, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি সেখানে রিটেন টেস্ট দিলাম, 1 মাসের ট্রেনিং করলাম। ট্রেনিং করার পর আমি একদম ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকলাম। আমাকে ম্যানেজিং ডিরেক্টর উনি বললেন, এখনও ডিএমডি উনি, যে তুমি আমার সাথে কাজ করবা ব্র্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি তখন ব্র্যান্ড মার্কেটিং সম্পর্কে আমার ওভাবে ধারণা নেই, সেলস তো বুঝি, যেহেতু 1 মাস একটা টোবাকো ট্রেনিং করতে, খুব কঠিন একটা ট্রেনিং করতে হয়েছে। তুমি আমার সাথে কাজ করবা। আচ্ছা ঠিক আছে, কাজ করব। উনি আমাকে 1 মাস পরই আইআইএমে পাঠালেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, জোকাতে, ওয়ান অফ দি রেপুটেড বিজনেস স্কুল। সেখানে আমি কিছুদিন ট্রেনিং করে আসলাম। আসার পরে উনি আমাকে ইনহাউস কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলেন, এবং উনি ওনার সাথে আমি সবসময়ই থাকতাম, এবং যে কোনো কিছুতে উনি আমাকে ফ্যাক্টরিতে নিয়ে যেতেন। যেহেতু ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে আমি জয়েন করেছি, ব্র্যান্ডের সাথে সাথে সেলস, ফ্যাক্টরি, সব জায়গায় উনি আমাকে কাজ করার সুযোগ করে দিলেন। এবং তখন এখনকার যে মার্কস ব্র্যান্ডটাকে আমি দেখছি, আজ থেকে 24 বছর আগে মার্কস ব্র্যান্ডটা তো তেমন ছিল না। ঢাকা শহরে কেউ নামও জানতো না, মার্কস ব্র্যান্ডের নামও জানতো না। মানুষ আবুল খায়ের গ্রুপকে সেভাবে চিনতো না। শাহ সিমেন্ট তখন ছিল না, বা সিলন টি 2004-এ আমরা লঞ্চ করি, তো সিলন টি সম্পর্কে মানুষ জানতো না। তখনকার সময় 2003-04-এ আমরা ওই ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করেছি। ফলে ওই সময় থেকে আস্তে আস্তে করে আমার
প্যাশনের জায়গাটা শুরু হলো যে না ব্র্যান্ড নিয়ে কাজ করছি, মার্কেটে যাচ্ছি, এবং আমি যখন আমার তৈরি করা ডিজাইনটা আমি যখন মার্কেটে দেখছি, একটা পিপল যখন পারচেজ করছে, এর চেয়ে আর আনন্দের আর কিছু হতে পারে না। ওই আনন্দটাই আমাকে আসলে আজকের এই ব্র্যান্ড মার্কেটিংয়ের সাথে, বা এখন আমি অ্যাজ এ বিজনেস হেড আমি সেলসও দেখছি, মার্কেটিংও দেখছি, এবং আমি মনে করি যে মানুষের মধ্যে যদি লিডারশিপ থাকে অপরচুনিটি আসবে, এবং অপরচুনিটিগুলোকে আপনার নিজস্ব মেধা দিয়ে আপনাকে কিন্তু এগুলো ক্যাচ আপ করতে হবে। যেমন 2010-এ আমি যখন শুধুমাত্র ব্র্যান্ডে ছিলাম, আমি ফ্রেশ, আই ওয়াজ দ্য ফার্স্ট ব্র্যান্ড ম্যানেজার, শুধুমাত্র তখন ব্র্যান্ড দেখতাম, সেলসের সাথে আমার টাই আপ ছিল না ওভাবে। কিন্তু আবুল খায়েরে যখন আমি কাজ করেছি, ব্র্যান্ডে কাজ করলেও সেখানে আবার ব্র্যান্ডের সাথে সেলসের প্রচণ্ড টাই আপ করতে হয়, এবং আমি এমনও হয়েছে যে আমার ডিএমডি আমাকে বলছে, আমি ট্যুরে যখন বের হতাম একদিন একসাথে 20 দিন 25 দিন করে, আমাকে বলতো তুমি কি মানে বিশ্ব ভ্রমণে বের হয়েছো নাকি, এরকম। ফলে আমার মার্কেট জানার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল। সেখানে আমি যখন 2010-এ মার্কেটিং ম্যানেজার হলাম একমিতে, সেখানে সেলসও আমাকে লুক আফটার করতে, ফলে ওই যে আমার যে নলেজ মার্কেটের, সেটা আমার অনেক বেশি কাজ করলো। এবং আমি যখন আবার এসিএতে আসলাম, সেখানে আমার সেলসের সাথে অনেক বেশি টাই আপ ছিল। কিন্তু পার্টেক্সে যখন আমি আবার শুধু ব্র্যান্ডে আসলাম, এজিএম ডিজিএম হিসেবে ছিলাম, কিন্তু 2017-তে কোম্পানি আমাকে হঠাৎ করে সেলসের দায়িত্ব দিয়ে দিল যে তুমি তো এতদিন ব্র্যান্ড দেখছো, তুমি এখন সেলসেরও হেড। একটা বড় 100 কোটি টাকা টার্নওভার, এত বড় একটা টিম, প্রায় 2000+ পিপল, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু ওই যে আমার যে সাইকোলজিক্যাল লিডারশিপ ক্যাপাসিটিটা আমাকে নিজেকে বলেছে যে তুমি দায়িত্বটা নাও, ইনশাল্লাহ তুমি আমাকে, আমার যে সিইও তখন তুমি বলেছে যে আমার বিশ্বাস তুমি এটা পারবা। ওই যে আমার যে পারবা কথাটা আমাকে বলেছে, এবং আমার নিজের মধ্যে কনফিডেন্স হয়েছে যে না আমি পারবো ইনশাল্লাহ। এবং সেই 2017-এর আমার যে আমি বলবো যে এই টার্নটা আমাকে আজকের 2025-এ এসে, আমি 2024-25 এবং এর আগে আমি আকিজের হেড অফ বিজনেস ছিলাম, আমাকে রুট টু মার্কেট সম্পর্কে জানার, ডিস্ট্রিবিউটর সম্পর্কে জানার, এবং মার্কেটের সাথে অনেক বেশি, আরও বেশি ইনভলভড হওয়ার। শুধুমাত্র ব্র্যান্ড মার্কেটিংয়ের সাথে সেলস মার্কেটিংটাও আমি কিন্তু জেনে গেছি। আমাকে শুধু আমার সিইও তখন বলতো যে তোমার শুধু ফাইন্যান্স নলেজ হলেই তুমি কিন্তু একটা আরও ভালো জায়গায় যেতে পারবা। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি, আমি নিজেও ব্যক্তিগত চেষ্টা করছি যে ফাইন্যান্স সম্পর্কে আরও কত বেশি জানা যায়। কারণ আপনি যখন একটা বিজনেস চালাতে যাবেন, আপনাকে সেলস, মার্কেটিং, সাপ্লাই চেইন এবং সব ডিপার্টমেন্ট সম্পর্কে, এবং এটা আমার বেড়ে ওঠা কিন্তু সেই 2003 থেকে। আমি যখন আবুল খায়েরে ছিলাম ম্যানেজমেন্ট ট্রেনিং, ফলে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কিন্তু কাজ করে হয়েছে। ফলে ওই কাজগুলোকে আমি কিন্তু এখন এসে আমি রিলেট করতে পারছি। তখন যদিও আমার রেসপন্সিবিলিটি ছিল না, বাট আমি নিজের আগ্রহে আমি কিন্তু চেষ্টা করেছি কাজগুলো শেখার বা কাজগুলো সম্পর্কে জানার। ফলে আর আমি যেখানেই যাই, আমি প্রথমে শুরু করেছিলাম, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। ফলে দেখা যায় সবাই যখন আমাকে হেল্প করার সাইকোলজি থাকে, এবং আমিও যখন সবাইকে হেল্প করার সাইকোলজি নিয়ে কাজ করি, তখন একটা অনেক বৈরী পরিবেশও অনেক ভালো একটা টিম ওয়ার্কে রূপান্তরিত হয়, এবং আমরা সবাই মিলে আমাদের যে দায়িত্বটা আমরা কিন্তু সহজে সেটা পালন করতে পারি, এবং এখনও পর্যন্ত পালন করে যাচ্ছি। চমৎকার, খুব দারুণ করে বলছিলেন। এবং দর্শক যারা আজকের এই শোটি দেখছেন, সাইদুল আজহার সারোয়ার ভাই, যিনি তার যেই দক্ষতা এবং তার যে এক্সপিরিয়েন্সেসগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করছেন, এবং কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের মধ্যে দিয়ে। এবং ভাই, আমরা আপনার কাছে যাব আমাদের আজকের এই আয়োজনের একদম শেষ প্রশ্ন। আমাদের তো একটা বড় পোর্শন হচ্ছে যারা স্টুডেন্ট, এবং যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ঢুকবে, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট কিংবা যারা হচ্ছে ইয়াং প্রফেশনাল, তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এবং আর্লি স্টেজে যখন কেউ আসলে ক্যারিয়ার স্টার্ট করছে, তার তো অনেক প্রতিবন্ধকতা, যেহেতু এটা নতুন জার্নি, নতুন জায়গা, তো এই নতুন জায়গাটাতে কীভাবে কোপ আপ করবে, এবং এই জার্নিতে আসার আগে কি কি স্কিলসগুলো তার দরকার, কোন কোন এক্সপিরিয়েন্সগুলো তার হতে পারে, সেটা যদি একটু আগে থেকে সে জেনে যায়, হয়তো তার জন্য সে মেন্টালি প্রিপেয়ার থাকবে। সো আপনি যদি তাদের জন্য একটু পরামর্শ দিতেন। আমি ধরে নিলাম সে একাডেমিক্যালি অবশ্যই ভালো, না হলে সে একটা ভালো ইনস্টিটিউশনে সে আসতে পারতো না। ফলে তার সাথে আমি যেটা বলছিলাম যে এক্সট্রা কারিকুলারগুলো অ্যাড করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আজকে যারা আমাকে শুনছেন, আজকে থেকে এম ইন লাইফটা ঠিক করে ফেলবেন যে আমি আসলে জীবনে এটা হতে চাই, আমি জীবনে এটা হতে চাইছি, আমি জীবনে এটা হতে চাই, এবং সেটা যেন রিচেবল হয়, সেটা যেন রিচেবল। আমি হঠাৎ করে এখন রিক্সায় চড়ছি, যে আমি চিন্তা করলাম যে না আগামীকাল থেকে আমি বিমানে চড়বো, সেটা যেরকম আমার জন্য একটা কল্পনা, তেমনি যে আমি হঠাৎ করে বিমানে থাকলে তো আমি আর নিচে নেমে যাব না। ফলে আমরা যারা ইয়াং আছি, তারা যদি আমরা কর্পোরেটে আসতে চাই, তাহলে একরকম প্রিপারেশন নেব। কারণ কি, সবাই তো খেলোয়াড়। আপনি মেসিও, আমি সবসময় বলি যে মেসিকে যদি ক্রিকেট খেলতে দেওয়া হয়, নিশ্চয়ই আমার সাথে আপনার সাথেও পারবে না, কারণ হি ইজ দ্য গ্রেট ইন দি ফুটবল। তেমনি ম্যারাডোনা একই রকম। কিন্তু টেন্ডুলকারকে যদি আবার ফুটবল খেলতে দেওয়া হয়, সে কিন্তু হয়তো বা আমার সাথেও ক্রিকেটে পারবে না। তাই এভাবে যদি আমরা
আমাকে বুঝতে হবে আগে যে আমি আসলে কোন সেক্টরের জন্য নিজেকে প্রস্তুত করছি, কারণ এক একটা সেক্টরের প্রস্তুতি কিন্তু ডিফারেন্ট হবে একদম। মানে আপনি যদি কর্পোরেটে জব করতে চান আপনার একরকম প্রিপারেশন থাকবে, অর্থাৎ আপনি ফুটবল খেলোয়াড় হতে হলে আপনার একরকম ফিজিক্যাল ফিটনেস, আপনার মেন্টাল ফিটনেস, আপনার একরকম স্কিল লাগবে। ক্রিকেট খেলতে হলে আবার আপনার একরকম ফিটনেস লাগবে। আবার যদি আপনি হাডুডু খেলতে যান সেখানেও আপনার ডিফারেন্ট, আপনি শুধু খেলোয়াড় হবেন এটা আসলে কখনো এইম ইন লাইফ হতে পারে না। আপনাকে স্পষ্টভাবেই চিন্তা করতে হবে যে আমি কি ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো না আমি হাডুডু খেলবো বা সাঁতার প্রতিযোগিতাতে আমি অ্যাটেন্ড করবো। ফলে কারণ এক একটা স্কিলনেস কিন্তু ডিফারেন্ট। তেমনি আপনি কেরিয়ারে ভালো করতে হলে আপনি যখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন বা স্কুল থেকেও আমি যদি পারেন, এটা আরও সবচেয়ে ভালো হয় যে আপনাকে আপনার এইম ইন লাইফটা ঠিক করে ফেলতে হবে। শুধুমাত্র বাবা মাকে খুশি করার জন্য বা টিচারকে খুশি করার জন্য আমি শিক্ষক হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এই ধরনের সো কল্ড প্রফেশন থেকে আপনি যদি নিজেকে ঠিক করেন যে আমি এটা হতে চাই, এবং সেটার পিছনে আসলে আপনার একজন মেন্টর ঠিক করতে হবে যে আমি একজনকে অনুসরণ করব। সেই মেন্টরশিপের সাথে যদি আপনি ক্লোজ কন্ট্যাক্টে থাকেন এবং সেভাবে আপনি যদি দেখেন যে তার মধ্যে কী দক্ষতাগুলো আছে, কারণ কি ডেল কার্নেগি একটা কথা বলেছে, তুমি যদি গাড়ি কিনতে চাও তাহলে তোমাকে গাড়িওয়ালাদের সাথে চলতে হবে। তুমি যদি রিক্সার মালিকদের সাথে চড়ো বা রিক্সাওয়ালার সাথে চড়ো, তুমি সর্বোচ্চ একটা রিক্সার মালিক হতে পারবা বা রিক্সা গ্যারেজের মালিক হতে পারবা, তুমি কিন্তু কখনো গাড়ি কিনতে পারবা না। তেমনি আমরা কেরিয়ারে যদি একটা জায়গায় যেতে চাই, ফলে একজন মেন্টর, আমার কিছু সার্কেলের সাথে আমাকে কিন্তু মিশতে হবে, যারা আমাকে আলোকিত করবে, যারা আমাকে উদ্ভাসিত করবে, যারা আমাকে সঠিক পথটা দেখাবে, এবং যাকে আমি বই পড়ে অনেক কিছু জানতে পারবো না, যেটা আমি তাদের দৈনন্দিন কার্যক্রম থেকে আমি কিন্তু জানতে পারবো। ফলে আমি ইয়াংদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, একজন মেন্টর ঠিক করতে হবে। এইম ইন লাইফটা স্কুল থেকে পারলে স্কুলে, আর কলেজ থেকে আসলে ইউনিভার্সিটিতে অবশ্যই এইম ইন লাইফটা ঠিক করে ফেলে আমি যদি সে পথে নিজেকে এগিয়ে নিয়ে যাই, আমি বিশ্বাস করি। এবং এর সাথে সাথে আমি যেটা বলেছি, টেকনোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে, এবং ইংলিশ কমিউনিকেশনগুলো, ডেলিভারেশন ক্যাপাসিটিগুলো শুধু জানলেই হবে না, তাকে ডেলিভারিও করতে জানতে হবে। সেই জায়গাগুলোতে যদি সে নিজেকে, আমি চাই না যে সে তার একদম আউটস্ট্যান্ডিং হবে, বাট সে যদি চলার মতোও যদি নিজের মধ্যে এই স্কিলগুলো আনতে পারে, আমি বিশ্বাস করি সে যে এইম ইন লাইফে ঠিক করুক না কেন সেটাতে সে ফেল করার কোনো সুযোগ নেই, এবং সে পরিপূর্ণভাবেই কিন্তু ওই এইম ইন লাইফে আপনার সে সাকসেস হবে বলে আমি বিশ্বাস করি। একদম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আমাদের এই আজকের কর্পোরেট টক শোতে যুক্ত থাকার জন্য। আপনি অনেক ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং সবসময় এক্সিলেন্স বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং ওয়েল উইশার হিসেবে আমাদের পাশে আছেন। এক্সিলেন্স বাংলাদেশের 7 বছর জার্নি শেষ হয়ে 8 বছরে পা দিয়েছে। এই 8 বছর জার্নিটুকুতে আমরা আপনাকে যেভাবে পাশে পেয়েছি, সবসময় আমাদের গ্রোথের দিক থেকে যদি বলি, আমরা প্রতিনিয়ত শিখছি। আমাদের এই শেখার যাত্রা আমরা ভবিষ্যতে আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশাটুকু রাখছি। ধন্যবাদ এক্সিলেন্স বাংলাদেশকে। 7ম বছর থেকে এখন 8ম বছরে পদার্পণ। এই 7 বছরে তারা যেভাবে এই তারুণ্যকে আলোকিত করে যাচ্ছে, 8ম বছর থেকে 80, 800, 8000 বছর পর্যন্ত এক্সিলেন্স বাংলাদেশ না শুধু সারা বিশ্বেই তার পদার্পণ এক সময় পড়বে, এই বিশ্বাস রাখি। শুভকামনা আপনাদেরকেও। অনেক বেশি ধন্যবাদ। আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। এত চমৎকার একটি শো আপনারা উপভোগ করলেন বিশ্বাস করি আজকে। এবং এক্সিলেন্স বাংলাদেশ পজিটিভিটির চর্চা করে এবং এই পজিটিভিটিগুলোকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যেমনটি করে সাইদুল আজহার সারোয়ার ভাই বলছিলেন, টিম ওয়ার্ক, এইম ইন লাইফ এবং আমাদের নিজেদের যে লার্নিং প্রসেসটুকু, সেটিকে আমরা কিভাবে আরও বিল্ড আপ করবো, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, সেই চর্চাটুকু থাকতে হবে। আশা করছি পরবর্তী পর্বে আমরা হাজির হব কর্পোরেটের আরেকজন নতুন ব্যক্তিত্ব এবং লিডারশিপ ক্যাপাবিলিটিগুলো কিভাবে আপনারা আরও এনরিচ করতে পারবেন, এমন একজন অতিথিকে নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। এবং আজকের পর্ব কেমন লেগেছে সেটি জানাতে কিন্তু ভুলবেন না, আমাদের নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।